কাছের মানুষ যখন অনেক দূরে চলে যায় তখন বোঝা যায় যে আসলে কাছের মানুষটা আমাদের জন্য কতটা মূল্যবান ছিল। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার দাদি না ফেরার দেশে চলে গেছে। তার শেষ স্মৃতিটুকু দেখার জন্য চলে এসেছি দাদু বাসায়। আর এটা হচ্ছে নোয়াখালীতে। রংপুর থেকে নোয়াখালীর জার্নিটা আমার অনেক কষ্টের ছিল বাচ্চাকে নিয়ে। তারপরও দাদির স্মৃতিটুকু দেখার জন্য চলে এসেছি। আমাদের এই বাসার নাম দিয়েছিল আমার চাচু। মায়ের আঁচল মেনশন আমার দাদির নামে। বাসাটা অনেক আগের, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো নতুনই করেছে। এই কিছুদিন আগে আমি ছোট ছিলাম, এই বারান্দায় খেলাধুলা করতাম যখনই আসতাম। বারান্দার পাশেই রয়েছে ছোট্ট করে একটা বাথরুম। সব জিনিস পুরাতন হওয়ার কারণে আপনাদের কাছে একটু পুরাতন পুরাতন লাগতে পারে, কিন্তু এই পুরাতন বাসাটাই আমার অনেক প্রিয়। আমার দাদু বাসায় অনেক রুম রয়েছে, 6 থেকে 7টা রুম, কিন্তু থাকার মতন কোনো মানুষই নাই। আমার দুই চাচু যেহেতু ইটালি প্রবাসী, তারা এখানে থাকতে পারে না। আর দুই চাচুর ফ্যামিলি আমাদের সাথে রংপুরেই থাকে, তাই বলতে গেলে বাসাটা সবসময় ফাঁকা থাকে। তাই আপনাদের কাছে এগুলো অনেক পুরাতন লাগতে পারে। এটা হচ্ছে আমার দাদির রুম। এর আগের বার যখন আমি নোয়াখালীতে আসছিলাম, আমার দাদির রুমটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। এই মানুষটা যে এখন এত দূরে চলে যাবে কল্পনাও করতে পারিনি। দাদি চলে যাওয়ার পরে রুমগুলো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট করে একটা ডাইনিং রুম, তার পাশে রয়েছে বেসিন এবং অ্যাটাচ বাথরুম। এগুলো সচরাচর কেউই ব্যবহার করে না, কেননা সবাই পুকুরে গোসল করে। আমি প্রায় 10 বছর পর আবার নোয়াখালীতে এসেছি, জানি না এরপরে কবে আবার আসবো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার দাদু বাসা। সব রুমে যেহেতু মোটামুটি মানুষ ছিল, তাই আমি সব রুম ভিডিও করতে পারিনি। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠতে পারবো, কিন্তু এটা এখন না, সবার শেষে দেখাবো। আগে আপনাদেরকে আমার দাদু বাসার উঠানটা দেখাই। এটা এত বিশাল বড় যে আপনারা এখানে নির্দ্বিধায় অনেক রকমের খেলা খেলতে পারবেন। আর ছোটবেলায় আমিও অনেক খেলেছি। আগে আমি আমার ভাইয়ের সাথে এই উঠানে খেলা করতাম, এখন আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে এই উঠানে খেলা করছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? এখানে আসার পর থেকে আজান আর আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছি। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই ছোট্টবেলার পুকুর। আমি যখন অনেক পিচ্চি ছিলাম তখন থেকে আমি এই পুকুরে আসলে গোসল করতাম। আব্বু আমাকে এত শিখিয়েছিল সাঁতার কাটতে, কিন্তু আমি কোনো মতেই পারিনি। কিন্তু এই পুকুরটা আমার এত পছন্দ যে আমি কি বলবো। যদি এখন ঠান্ডার সময় না চলতো তাহলে আমি আবার এই পুকুরে নেমে গোসল করতাম। পুকুরে বসে থাকলে মনটা এমনিতে শান্তি হয়ে যায়। পুকুরের পাশে রয়েছে ছোট্ট করে একটা রান্নাঘর এবং তার পাশেই রয়েছে আমাদের কাঁচা ঘর। এই কাঁচা ঘরেও প্রায় 4 থেকে 5টা রুম আছে। বলতে গেলে আমার দাদু বাসায় 14টা রুমের মতো আছে, কিন্তু মানুষ থাকার মতো নাই। এই মাঝে আমার দাদু বাসার শেষ সীমানায় আমি চলে এসেছি। এখান থেকে আমার দাদু বাসার শেষ এবং তাদের আত্মীয়দের বাসা শুরু। এখানে চারপাশে সব আমাদের আত্মীয় স্বজনের বাসা। প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখেছেন এই পুরাটা জুড়েই হচ্ছে আমার দাদু বাসা। আর এটা শুধু বাসা দেখিয়েছি, আমাদের আরো ধান ক্ষেত, পুকুর, অনেক কিছু আছে যা ভিডিও করার মতো আমি সময় পাইনি। এখন দৌড় দিয়ে চলে যাব ছাদে। আর এই ছাদটা আমার অনেক পছন্দের। যখনই নোয়াখালীতে আসতাম আমার দাদিকে নিয়ে আমি এই ছাদে বসে গল্প করতাম। আমাদের ছাদের চারপাশে এই যে এত এত গাছ আছে যে উঠলে খুবই সুন্দর লাগে। আম গাছ, ডাব গাছ, আমড়া গাছ, সব গাছই আছে আমাদের বাসায়। প্রায় 10 বছর পর এখানে এসে অন্যরকম একটা শান্তি লাগছে। আর যে কবে আসবো, আদৌ আসা হবে কিনা সেটাও জানি না। আপনারা কারা কারা আমার মতন চাইলেও দাদু বাসায় হুট করে যেতে পারেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার দাদুর এই ছোট্ট বাসাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।